আর্মি চিফ তিনি কিছুদিন আগে বলেছেন, মানে যে বিপিন রাওয়াত তিনি তার বক্তব্য বলেছেন, আমরা বাংলাদেশকে ইন্ডিয়া রাডার থেকে আর বের হতে দেব। এটা তো বক্তব্য। জোয়েল সিং ছিল একজন প্রেসিডেন্ট, কি স্পোক যে আমরা 71 সালে বাংলাদেশে ভারতের ইন্ডিয়ান সৈন্য ফেরত নিয়ে এসে আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। এইসব কথা ভারতের তরফ থেকে আসে, আমাদের তরফ থেকে কোনো রিপ্লাই থাকে না। 19টা পার্টি একসাথে নির্বাচন করে তারা ভোট পেয়েছে 1,76,000 সারা বাংলাদেশে। 1,76,000 ভোট পেয়েছে সারা বাংলাদেশে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বগুড়ায় একটা সিটে নির্বাচন করে 2,21,000 ভোটের ব্যবধানে জিতছে। অনেকে নৌকা মার্কায় ভোট দিল, প্রার্থী কেউ নাই, নৌকা মার্কায় ভোট দিল। আপনি সেখানে 10% ভোট পাইলে 30টা সিট তারা ঘরে বসে পাইল 300 সিটের মধ্যে। যে আওয়ামী লীগ রাস্তার বাইরে চলে গেছে, হিসেবের বাইরে চলে গেছে, ব্যান হয়ে গেছে, যাদের আর পলিটিক্স করার সুযোগ নাই, তাদের 30টা সিট আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। হোসেন মোহাম্মদের সাথে তো সব বিভাগে হাইকোর্ট করেছিল, এবং সব বিভাগে হাইকোর্ট করেছিল সব বিভাগে, এবং সেটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করেছে। এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে কাজগুলো সম্পন্ন করা সম্ভব, সেগুলো যদি আপনি সব ঐকমতের ব্যাপারে আলোচনা করেন, যে কোনো বিষয়ে আপনি যদি আলোচনা করেন, ঘরটা আমি কেমন করে করবো, কেউ বলে 10 তলা করেন, কেউ বলবে 5 তলা করেন, কেউ বলে 3 তলা করেন, কেউ বলে 1 ইউনিট করেন, কেউ বলে ডাবল ইউনিট করেন, ভাড়া বেশি হবে, কেউ বলতে পারে সিঁড়ি এইখানে রাখেন, কেউ বলে সিঁড়ি ওইখানে রাখেন। যখনই আলোচনায় আনবেন তখনই এরকম হাজার রকমের মত আসবে। আর মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেরই আলাদা আলাদা মত থাকে, এবং সে কারণেই মানুষ আমরা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঐকমতের 2 অথবা 3টে পয়েন্টে আমাদের সরকারের মানে আসা উচিত ছিল, এবং ঐকমতের প্রক্রিয়াটা সেইভাবে করা ছিল। আমি বলবো না যে আমি খুব দোষ দেখি, তবে আমি বলবো এই কথাটা যে ঐকমতের এই প্রক্রিয়াটা শুরুটাই আমার কাছে শুরু থেকেই ভালো লাগে না। আমি তখনও বলেছি আপনারা একটা পয়েন্ট বের করুন, বা 3টে পয়েন্ট বা 2টো পয়েন্ট। যেমন ধরুন আমাদের এখন আলোচনায় আসছে পিআর পদ্ধতির নির্বাচন। আবহমান কাল ধরে আমরা নির্বাচনে ভোট দিয়েছি, আমার বয়স ধরেন 70 এখন, সারা জীবন দেখে এসেছি একটা পদ্ধতির ভোট। এখন নতুন করে একটা পদ্ধতির মাঠে আনার চেষ্টা করা হচ্ছে। এখন কেন চেষ্টা করা হচ্ছে? অনেক মানুষ, আমি কোনো একটা আমার ঠিক মনে নেই, আওয়ামী লীগ তখন বিএনপি গভর্নমেন্টে কোনো একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, তখন মোজাম্মেল বাবু, এই যে 71 টিভির মোজাম্মেল বাবু, সে একটা বিষয় উত্থাপন করলেন যে আমি এই কাজ করেছি। তো তখন আমি এবং ডেলিভারেটলি সে করে আসছে, এবং সে খুব গর্বের সাথে আরেকজনের সাথে বলতেছে যে এই কাজটা করেছে। অর্থাৎ বিএনপির ক্ষতি হতে পারে এবং দেশের ক্ষতি হতে পারে, এরকম একটা কাজ তিনি করে আসছেন ভারতের সাথে। এই কথাটা তিনি গর্বের সাথে বলতেছিলেন। তো আমি তাকে বললাম যে বাবু সাহেব, আপনি এরকম একটা কথা বললেন, আপনি কি দেশের কল্যাণ চাইলেন না নিজের ক্ষতি করলেন, দেশের ক্ষতি করলেন? তো উনি একটু ভেবাচাকা খেয়ে গেলেন। আমি বলছি এই কাজটা আপনি করলেন জ্ঞানত, আপনাকে কি জ্ঞান পাবে বলে আমার উচিত মানে বেঠিক হবে? আপনার জ্ঞান পাবে, আপনি একটা মিথ্যা জিনিসকে স্টাবলিশ করে আসলেন এক জায়গায়, এবং গর্বের সাথে আবার আপনার একটা ফেলো ফ্রেন্ডের সাথে আপনারা ডিসকাস করতেছেন। মানুষের এরকম মত থাকতে পারে। যেমন ধরুন আমি পছন্দ করলাম না আপনাকে, মানে আপনাকে পছন্দ না করার 10টা কারণ আমি খুঁজে বের করতে পারি। যে একটা অ্যাডভার্টাইজমেন্ট 101টা কারণ থাকতে পারে আপনার ফ্রিজ নষ্ট কেন, কিন্তু ফ্রিজ ভালো করার জন্য 102টা কারণ থাকতে পারে। ব্যাপারটা এরকমই। তো সেক্ষেত্রে যেমন ধরুন যারা এইসব কথা বলে, তারা দেশের ভালো চায় কিনা, দেশের গণতন্ত্রের রক্ষার ভালো চায় কিনা, দেশের স্বাধীনতার প্রশ্নে তারা তারা মানে স্বাধীনতাকে চায় কিনা, মানে তারা আসলে পিআর পদ্ধতি চাচ্ছে কেন? মানে এখানে নির্বাচনকে মানে পিছিয়ে দেওয়া বা অন্য কোনো উদ্দেশ্য আছে? এটা একটা কথা বলি, আমাদের সব খেলা তো আমরা নিজেরা খেলি না। বাইরের কিছু শক্তি আছে, বিদেশি শক্তি, যারা নিজেরা অনেক খেলা খেলে। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, মাফিয়া প্রধান স্বৈরাচার শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। তো এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে তো সে তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না, তখনই তার ইমপিচ হওয়া উচিত ছিল। আপনি থাইল্যান্ডে দেখেছেন প্রধানমন্ত্রী একটা টেলিফোনে কথা বলেছে, কনভারসেশন উইথ সাম আদার কান্ট্রিজ, সেখানে সব ইন্ডালস করেছে, অনেক কিছু কথা বলেছে, সেই কথার কারণে তাকে ইমপিচ করা হয়েছে, এবং শি ইজ অলরেডি আউটস্টেড ফ্রম হার পজিশন। এই যে তখন একটা জাস্ট কথা বলেছে, তার কোনো ইমপ্লিমেন্টেশন কিছু করে নাই, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে নাই এমন কোনো কাজ আছে? ভারতকে একটা 14 কিলোমিটার তাদের আছে বা 17 কিলোমিটার একটা চিকেন নেই, সেখান দিয়ে ওখানে যেতে পারে না ভারতের সব জায়গায়। তা সেখানে শেখ হাসিনা নিজে বলছে যে আমি এমন কিছু দিয়েছি। দেখেন প্রফেসর ইউনুস চায়না গিয়ে একটা কথা বলেছেন, ইটস এ ল্যান্ড লকড এরিয়া। 2টা শব্দ বলছেন, ল্যান্ড আর লকড। আর বলেছেন বঙ্গোপসাগরে আমাদের একটা আধিপত্য আছে, ন্যাচারালি আছে, আমরা তো বঙ্গোপসাগরের পাশেই, চিটাগং পোর্ট, পায়রা বন্দর, মংলা পোর্ট, সবগুলো আমাদের।
তো আমি আপনি শুনতে পাচ্ছেন তো নাকি? জি, জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। জি। তো সেখানে ধরেন ৩ টে পোর্ট আমরা তো বঙ্গোপসাগরে পারি। তো হুম, এই কথাটা বলার কারণে ভারতবর্ষের সমগ্র পত্রিকা, সমগ্র মিডিয়া ইউনুসের উপরে হুমড়ি খেয়ে পড়ল। ডক্টর ইউনুসের উপর। কেন? ওটা তো রিয়েলি তো সেভেন সিস্টার্স ল্যান্ডলক। এ কথাটা বললে দোষটা কি? বিকজ তারা হুম, ল্যান্ডলক বলে আমরা আধিপত্য আছে আমাদের সমুদ্রের উপরে, আমাদের কর্তৃত্ব আছে বা আমাদের সুবিধা আছে। এই কথাটা বলায় প্রফেসর ইউনূসের কি দোষ হয়েছে? এইটুকু কথা বলায় তারা সহ্য করতে পারে না। আর ভারত থেকে ভারতের প্রধান আর্মি চিফ তিনি কিছুদিন আগে বলেছেন, মানে যে বিপিন রাওয়াত তিনি তার বক্তব্য বলেছেন, আমরা বাংলাদেশকে ইন্ডিয়ার রাডার থেকে আর বের হতে দেব। এটা তো বক্তব্য। জোয়েল সিং ছিল একজন প্রেসিডেন্ট। হি স্পোক যে আমরা ৭১ সালে বাংলাদেশে ভারতের ইন্ডিয়ান সৈন্য ফেরত নিয়ে এসে আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। এইসব কথা ভারতের তরফ থেকে আসে, আমাদের তরফ থেকে কোনো রিপ্লাই থাকে না। কথা বুঝতে পেরেছেন? কাজেই আমরা বলি যে এইখানে খেলার অনেক খেলোয়াড় আছে, অনেক ধরনের খেলোয়াড় আছে। আমরা পুতুল হিসেবে নাচি। আপনি দেখবেন গোয়েন্দা সংস্থার গত ১৭ বছরে যদি আপনি ফাইল খুঁজেন, বাংলাদেশে প্রচুর পার্টি ব্যাঙের ছাতার মতন তৈরি হয়েছে সব পার্টি, সবাই গোয়েন্দা সংস্থার কাছে পয়সা খেয়েছে। আমি ২-৪ জনের নাম আমি নিজে জানি বলতে পারি। এটা বললাম না তাদের মান সম্মানের জন্য। তারা সব গোয়েন্দা সংস্থার কিছু পয়সা যেহেতু কোনো কিছু করার নাই একটা পার্টি খুলে বসে আছে। বাংলাদেশের মতো দেশে ৫৩টা পার্টি থাকার পর ১৪২টা পার্টি করে কেন? দরখাস্ত করে কেন? আমেরিকার হুম, মতো জায়গায় একটা বিশাল দেশ যেখানে ৬ ঘন্টায় মধ্যে থেকে যেতে লাগে প্লেনে, সেখানে ২টা পার্টি। ইংল্যান্ডের মতো জায়গায় ২টা পার্টি। আপনি ইংল্যান্ডে আছেন আপনি জানেন। তো হুম, বাংলাদেশে এত পার্টি কেন? Why? ইন্ডিয়ার মতো জায়গায়ও এখন ২টা পার্টি এসে দাঁড়িয়েছে। একটা কংগ্রেস আর একটা হলো ধরেন বিজেপি। তো এই যে পার্টি, অসংখ্য পার্টি করার কারণটা কি? অসংখ্য পার্টি, অসংখ্য মত নিয়ে বাজারে আসবে। আপনি হুম, যদি পিছনে হিস্ট্রি দেখেন স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ তো গণতন্ত্রের সাথে যায় না। এই শব্দটাই গণতন্ত্রের সাথে যায় না। যেমন আমি যদি বলি মানে আমি যেকোনো একটা শব্দ যদি বলি লাম্বা, একটা মানুষ লাম্বা। সেইটা একই সময় খাটো হইতে পারে না। মানে লাম্বা আর খাটো একসাথে যায় না। হয় হুম, খাটো হবে, হুম, নয় লাম্বা হবে। তা হুম, আওয়ামী লীগের সাথে গণতন্ত্র কখনো যায় না। আওয়ামী লীগ বাকশাল করেছে। শেখ মুজিব দেশের সকল পত্রিকা বন্ধ করেছে। সকল মানুষের ভোটাধিকার নষ্ট করেছে। এবং এই দেশের সকল দল নিষিদ্ধ করে একটি মাত্র দল করেছে। এটা দিস ইজ বাকশাল। শেখ মুজিব কিছুদিন শাসন করেছে। এরপরে টানা যে ইয়ে করেছে, এরশাদ স্বৈরাচারী আবার এসছে। এসে সে নিজের মতন করে করেছে। এরপর বিএনপি ৩ বার নির্বাচন করেছে এবং ৩ বার গভর্নমেন্ট করেছে। ৪ বার গভর্নমেন্ট করেছে মূলত। ৩ বার শাসন করেছে এবং গণতান্ত্রিক পদ্ধতি। এই সময় ধরুন দেশে তো অনেক পার্টি আছে। কম্বাইন্ড অপোজিশন পার্টি ছিল একটা আপনার মনে আছে কিনা জানি না। ৪০ টা পার্টি মিলিয়ে একটা করেছিল। কম। হুম, বরাবর নেতৃত্ব ছিল, পার্লামেন্টে ছিল সেটা এরশাদ সাহেবের সময় গৃহবলিত বিরোধী। আচ্ছা এই কপস হয়েছিল ৪০ টা পার্টি। আপনি কি শুনেছেন ৪০ টা পার্টি কখন নির্বাচন করে? আপনাকে একটা রেকর্ড দিতে চাই, আপনি রেকর্ডটা রাখবেন। ১৯ টা পার্টি ইনক্লুডিং ডক্টর কামাল হোসেনের পার্টি নির্বাচন করেছে ২০০১ সালে। হুম। ২০০১ সালে নির্বাচন করে ১৯ টা পার্টি, কামাল হোসেনের পার্টি সহ ৭ সব দলীয় জোট ১৯টা পার্টি। তো এরকম ১৯ টা পার্টি একসাথে নির্বাচন করে তারা ভোট পেয়েছে ১,৭৬,০০০ সারা বাংলাদেশে। ১,৭৬,০০০ ভোট পেয়েছে সারা বাংলাদেশে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বগুড়ায় একটা সিটে নির্বাচন করে ২,২১,০০০ ভোটের ব্যবধানে জিতছে। হুম, অথচ কামাল কথা বলে তো বিরাট কথা বলে। আবার রাশেদ খানের কথা, তখন রাশেদ খানও ছিল। ওখানে বিমল বিশ্বাস ছিলেন। আমি নাম বললাম কতগুলো লোকেরা, দিলীপ বড়ুয়া ছিলেন। এইসব পার্টির লোকেরা নির্বাচন করেছে। তো তারা কতক্ষণ কথা বলে, তার একটা মত, কামাল হোসেনের একটা মত, দিলীপ বড়ুয়ার একটা মত, রাশেদ খানের একটা মত, আরো ১০টা পার্টি আছে, বিমল বিশ্বের একটা মত, এরকম অনেক মানুষের মত থাকে। আপনি যদি বিগত দিন ইতিহাস দেখেন, যেমন ধরুন আম, ধরেন চরমনায়, সে ধরেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হুম, আমি সমালোচনা করছি না কি বাস্তবতাটা কি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং তার সাথে ইসলামী ঐক্যজোট সব মিলিয়ে একটা হচ্ছে সারা বাংলাদেশে তারা একটি মাত্র সিট পেয়েছে। হুম, নির্বাচন সবটাই ৩৬০ আসনে নির্বাচনে প্রতিনিধিত্ব করে। জামাতে ইসলাম একা নির্বাচন করে ভোট পেয়েছে ২টা, আসন পেয়েছে ২টা। যে বিএনপির সাথে নির্বাচন করে আসন পেয়েছে ১৮টা। এগুলো জামাত ইসলামের স্ট্রেংথ। ভোটের যে পার্সেন্টেজ, তো কোশ্চেন হলো এই, তারা অনেক অনেক কথা বলতে পারে, অনেক অনেক কথা বলে। গণতন্ত্র এই যে ধরেন পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলে আপনাকে বলি যে ধরুন ধরেন কথার কথা একেবারে জাস্ট দিস ইজ ফর এক্সাম্পল, নট টেক ইট অ্যাজ ভেরি সিরিয়াসলি। আপনি
আওয়ামী লীগের এই যে ধরেন এই মাফিয়া সরকারে ফেলে দেওয়ার পরেও 10% মানুষের সমর্থন আছে মিনিমাম, ধরে নিলাম। এক্সাম্পল, মানে মানে আমি মানে অ্যাকুরেট না, মানে হ্যাঁ কিছুটা কমেছে হয়তো আগে থেকে, কম বেশি চাইতাম, আমি ধরে নিলাম। আওয়ামী লীগের কোন লোকের পক্ষে এই মুহূর্তে নির্বাচন করে মাঠে যাওয়া সম্ভব কিনা আপনি মনে? একবারে সম্ভব না। সকল এমপিরা পলাতক, বিপুল পরিমাণ সম্পদ লুট করেছে। যে কোনো এমপির বিরুদ্ধে ওখানে শত শত কোটি টাকার মামলা হবে। স্মাগলিং করেছে, দেশের সম্পদ লুট করেছে। একদিনে আপনি জানেন ডলারের দাম 10-7 টাকা বাড়িয়ে দিয়েছে হাসিনা, কারণ ডলার চুরি করে সব বিদেশে নিয়ে যায়। ক্যাশ টাকা তো বাংলাদেশ যায়। এই করিডোরে এখন আওয়ামী লীগের একজন এমপি, একজন সাবেক এমপি বাইরে ঘোরাফেরা করে একজনের নাম বলে নাই। সাবেক উপজেলা চেয়ারম্যান একজনের নাম বলে নাই। সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালী ভদ্র লোকই কেউ নাই। এখন এই লোকগুলো নির্বাচন করতে পারে না। এখন এই লোকগুলোকে মদত দেয়, ওই লোক মদত দেয় যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি অমুককে এত সম্পদ দিয়েছি, এত কিছু দিয়েছি, মানে আজীবন তারা মনে রাখবে। তারা এখন আবার তাকে রিটার্ন দিতে চাচ্ছে, সাহায্য করতে চাচ্ছে। সেই সব লোকেরা বলে তোমরা পিয়ার করো। পিয়ার করলে হবে কি, যেমন 10% ভোট সে পাইল, কোনো নির্বাচন বাংলাদেশে কোথাও করলো, 10% ভোট পেল, 300 আসনে 30টা সিট পেল ঘরে বসে। এটা আওয়ামী লীগের লাভ কি? তাতে আওয়ামী লীগের লাভ কি? মানে যারা এটা উস্কানি দিচ্ছে এদেরকে পিয়ারের ব্যাপারে, তাদের লাভ কি? মানে তারা তো ইলেকশনে আসতে পারছে না। ইলেকশনে আসলো না, বাট পিয়ার তো আনুপাতিক নির্বাচন, এটা তো জানেন তো আপনি। আনুপাতিক নির্বাচন, আনুপাতিক মানে আমি আমার মার্কায় ভোট দেবো, মার্কা ধানের শীষ ভোট দেবো, ধানের শীষ ডিসাইড করবে নেতৃবৃন্দ আমি এত % ভোট পেলাম, এত সিট পাবে। এবং সিটটা কাকে কোথায় দিবে ডিসিশন নেবে ধানের শীষ। এরকম আরো মার্কাটা তারা নিশ্চিত দেবে। এখন আওয়ামী লীগের নৌকো মার্কায় ভোট দিল, প্রার্থী কেউ নাই, নৌকো মার্কায় ভোট দিল, আপনি সেখানে 10% ভোট পাইলে 30টা সিট তারা ঘরে বসে পেল 300 সিটের মধ্যে। আমি বুঝতে পারছি কিনা কথাটা? আচ্ছা, ওই জন্য আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ রাস্তার বাইরে চলে গেছে, হিসেবের বাইরে চলে গেছে, ব্যান হয়ে গেছে, যাদের আর পলিটিক্স করার সুযোগ নাই, তাদের 30টা সিট আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এই পিয়ার পদ্ধতি। কৌশলটা করে ওইখানে করে কার মাধ্যমে? আমার মাধ্যমে, মানে আমার মানে এইখানে কিছু লোকের মাধ্যমে করে। আমি বলতে এইখানে কিছু লোকের মাধ্যমে করে। সেই লোক কারা? আপনি ওই সব লোকের এজেন্সির খাতা খুলে দেখবেন, প্রত্যেক মাসে গিয়ে টাকা সেই সব লোকেরা। এখন 142টা পার্টি যে আছে, 142টা পার্টি যদি এখানে ধরেন এনরোল হলো, কথার কথা 142টা মত আছে, আরো 53টা আছে, মানে 200 মত। 200 মতের মধ্যে আপনার কোনটা ধরবেন? আর বিগত দিনে সরকার গঠন করছে বিএনপি, 91 সালে করেছে, 2001 সালে করেছে, মাঝখানে একবার করেছে, জিয়াউর রহমান সাহেব একবার করেছে। কাজে এই যে দল গঠন করেছে, তারা দল সরকার চালিয়েছে ইত্যাদি, তাদের হেনস্থা করার জন্য, ডিস্টার্ব করার জন্য। এখন ডিস্টার্ব তো তাদের করে, ডিস্টার্বটা করছে কোথায়? প্রথমত ডিস্টার্ব করছে ডেমোক্রেসি, গণতন্ত্র। কারণ তারা গণতন্ত্রের তারা তো জানে শেখ হাসিনাকে দিয়ে তারা গণতন্ত্র কায়েম করে নেয়। কাজে শেখ হাসিনাকে দিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। কাজে গণতন্ত্র ধ্বংস করার জন্য আমাদের মধ্যে যেন একটা পানি ঘোলা হয়, আমরা যেন, আমি আপনার সাথে একমত নয়, আপনি যেন আমার সাথে একমত নয়, এরকম একটা পরিস্থিতি তৈরি করে এমন একটা সৃষ্টি করতে যাচ্ছে যেন আমরা ঝগড়া করবো। ধরুন আপনি আমি যদি ঝগড়া করি কোনো একটা বিষয়, তাহলে এই কলমটা নিয়ে আমি আপনি ঝগড়া করলাম, আমরা একজন সালিসির কাছে যাবো বা একজন বিচারের কাছে যাবো, যে ভাই আপনি বলেন তো কলমটা কার? আমার এই কাগজ আছে, আমি কলমটা কিনছি এত সালে, এই আমার কাগজ আছে। আপনি বলেন যে আমি কলম কিনছি এত সালে। এই দিয়ে আমরা ঝগড়া করার পরে কি হয়েছে? আমরা তৃতীয় ব্যক্তির কাছে যাই। আমরা একটা সিনেমার নাম বলি আজকা এমএলএ। আমি অনেক আগে সিনেমাটা দেখেছি, ইট ইজ আমার মনে নাই, 87 সালে সম্ভবত আমি সিনেমাটা দেখেছি, অথবা 88 সালে, 87 সালে দেখেছি আমি মনে আছে। আমি খুব সিনেমা দেখি না, আমার সিনেমা দেখার অভ্যাস নেই, তবে আমি একদিন ঘরে শুয়ে শুয়ে এটা দেখতেছিলাম। তা সেখানে দুই পক্ষের মধ্যে এমন ঝগড়া, সেই ঝগড়া আর মিট করতে পারে না, একই দলের দুই পক্ষ। শেষ পর্যন্ত এখন এমপি ইলেকশনে দাঁড়া করাবে, কাকে দাঁড়া করাবে এরা ডিসাইড করতে পারবে না। দুই পক্ষ কোনোভাবেই কেউ মানে না। শেষ পর্যন্ত নাপিতাই না ওখানে দাঁড়া করে, নাপিত এমপি, নাপিত জিনিসটি